সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমরা আইনগতভাবে দেখব একটা জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে ক্রেতার কি দায়িত্ব, ক্রেতার কি অধিকার, আর বিক্রেতার কি দায়িত্ব, বিক্রেতার কি অধিকার। এই অধিকারগুলো আমরা সম্পত্তি হস্তান্তর আইন থেকে দেখব। আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ, শুধু অধিকার না, দুই পক্ষেরই এমন দুইটা অধিকার আছে যেগুলা যদি আপনি পালন না করেন, এমন দায়িত্ব যদি আপনি পালন না করেন, তাহলে ওই সম্পত্তিটার হস্তান্তর আপনি বাতিল করতে পারেন। এই রকম ক্ষমতাও সেখানে কিন্তু দেওয়া আছে। তো চলুন দেখা যাক। সম্পত্তি হস্তান্তর আইন 1882 যখন আমরা পড়তে যাই, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো সম্পত্তি হস্তান্তর আইন 1882, এই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য এটা বাংলায় নিয়ে এসেছি যাতে ভালো করে আপনারা বুঝতে পারেন। এর সেকশন 55-এ বলে দেওয়া আছে যে কার কি দায়িত্ব, ক্রেতার কি দায় দায়িত্ব, বিক্রেতার কি দায় দায়িত্ব। তো প্রথমেই আমরা দেখি যে একজন সম্পত্তি যিনি বিক্রি করবেন, বিক্রেতার কি দায়িত্ব। তো দেখেন, যিনি সম্পত্তি বিক্রি করবেন ওই সম্পত্তিতে যদি কোনো গুরুত্বপূর্ণ যদি কোনো ডিফেক্ট থাকে, যা সম্পত্তি বা তার মালিকানার বিদ্যমান এবং যার সম্পর্কে সে জানে, কিন্তু সে ক্রেতা যেটা জানে না, এবং সাধারণভাবে যেটা জানাও সম্ভব না, এই রকম কোনো যদি ত্রুটি থাকে, এইটা অবশ্যই বিক্রেতাকে কি করতে হবে, ক্রেতাকে জানাইতে হবে। যদি না জানানো হয়, আইনের শেষে বলা আছে এটা একটা প্রতারণা হিসাবে গণ্য করা হবে। আর প্রতারণামূলক হইলে এটাকে কি করা যাবে, দলিলটাকে বাতিলও করা যাবে। তাহলে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আপনার সম্পত্তিতে যদি কোনো ডিফেক্ট থাকে, কোনো সেখানে মালিকানার সমস্যা থাকে, আপনি ক্রেতাকে বলে দিতে হবে। কেমন, যেমন আপনার সম্পত্তির উপর দিয়ে মানুষ চলাচল করে, তাদের একটা অধিকার আছে। যদি এটা তাদের সুখাধিকার হয়, সম্পত্তি যদি প্রতি বছর কি হয়, বর্ষায় ভেঙে যায়, আপনি জানেন, ক্রেতা হয়তো জানে না। তো এইরকম জিনিসগুলো। এরপরে যদি আমরা দেখি যে বিক্রেতার কাছে থাকা সকল মালিকানার দলিল ক্রেতার অনুরোধে পর্যালোচনার জন্য দিতে বাধ্য। আপনি যে সম্পত্তিটা বিক্রি করবেন তার রিলেটেড যত প্রকার দলিলপত্র আছে, এগুলো ক্রেতা চাইতে পারে। সম্পত্তি বা মালিকানা সম্পর্কে ক্রেতা যেসব প্রশ্ন আপনার করবে, সেগুলো যথাসম্ভব সঠিক উত্তর দিতে আপনি বাধ্য থাকবেন। এটা একজন বিক্রেতা হিসেবে আপনার দায়িত্ব। এরপরে যদি মূল্য পরিশোধ বা প্রদানের প্রস্তাব করা হলে, মূল্য পরিশোধ বা প্রদানের প্রস্তাব করা হলে বিক্রেতা সঠিক সময়ে ওই স্থানে ক্রেতার দ্বারা উপস্থিত দলিলে হস্তাক্ষর করতে বাধ্য, মানে দলিল সম্পাদনটা করে দিতে বাধ্য, দলিল রেজিস্ট্রেশন করে দিতে বাধ্য, যদি যাবতীয় টাকা পয়সা প্রদান করা হয় অথবা প্রদান করানোর জন্য প্রস্তাব করা হয়। চুক্তি থেকে মালিকানা হস্তান্তরের আগ পর্যন্ত, যখন থেকে চুক্তি করলেন যতদিন পর্যন্ত আপনি মালিকানা হস্তান্তর না করতেছেন, সম্পত্তি এবং মালিকানার দলিল সমূহ যত্ন এমনভাবে নিতে বাধ্য যেভাবে একজন সাধারণ সতর্ক মালিক নেন। অর্থাৎ নিজের মনে করে আপনি এগুলো যত্নে রাখবেন, যাবতীয় ডকুমেন্ট। চাহিদা অনুযায়ী সম্পত্তি প্রকৃতির উপযুক্ত দখল ক্রেতাকে বা তার মনোনীত ব্যক্তিকে দিতে বাধ্য। এটা হচ্ছে বিক্রেতার, যদি আমরা বলি, একটা দায়িত্ব। আর ক্রেতার বলতে পারি আমরা অধিকার। বিক্রয় তারিখ পর্যন্ত সকল প্রকার সরকারি খরচ, ভাড়া, সুদ, দায় এগুলো পরিশোধে বাধ্য কে? সম্পত্তির বিক্রেতা। তাহলে বিক্রেতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো যেগুলো আমরা সচরাচর লোক মুখে শুনি, এগুলো আমাদের এই সম্পত্তি হস্তান্তর আইনে দেওয়া আছে। যে যদি ডিফেক্ট থাকে অবশ্যই তাকে জানিয়ে দিবেন। যত প্রকার দলিল দস্তাবেজ আছে, যত প্রকার প্রশ্ন করা হয় ওই মালিকানা রিলেটেড, তার উত্তরগুলো দিবেন। যখন ওই টাকা পয়সা পরিশোধ করবে বা পরিশোধের প্রস্তাব দিবে, আপনি দলিল রেজিস্ট্রেশন করে দিতে বাধ্য থাকবেন। যতদিন পর্যন্ত মালিকানা হস্তান্তরিত না হচ্ছে, দলিলপত্রগুলো ভালো করে আপনি কি করবেন, যত্ন সহকারে রাখবেন। এবং যখন মালিকানাটা হস্তান্তরিত হয়ে গেল, চাহিদা অনুযায়ী সম্পত্তির দখল ক্রেতাকে বা তার মনোনীত ব্যক্তির কাছে দিতে বাধ্য থাকবেন। আর মালিকানা হস্তান্তরের আগ পর্যন্ত যাবতীয় খরচ, ভাড়া, সুদ, দায় এগুলো বিক্রেতা দিতে বাধ্য থাকবে। এখন একটা সম্পত্তি যখন বিক্রয় করার জন্য চুক্তি করা হয়, তখন এই মর্মে ধরে নিতে হবে, 2 নম্বর সেকশন আমাদেরকে বলে যে স্বার্থ বিক্রেতার কাছে আছে, যেই একটা অধিকার আছে, ওনারশিপ আছে, সেটা বিদ্যমান আছে। আপনি যখন চুক্তি করতেছেন, এটা আমরা ধরেই নিব যে বিক্রেতার কাছে তার 100% মালিকানা বিদ্যমান আছে, এবং উনি এটা হস্তান্তর করার তার ক্ষমতা রয়েছে। অনেক ক্ষেত্রে মালিকানা থাকলেও হস্তান্তরের অধিকার থাকে না, মানে আপনি অন্য কোথাও চুক্তি করে থাকেন। তো এই রকম জিনিসগুলো বোঝানো হয়েছে যে মালিকানাও আছে, হস্তান্তর করার আপনার অধিকারও আছে।
আর যদি বিক্রেতা কি হয় কোনো প্রকার আস্থাভাজন, যেমন ফিডিউশারি ক্যারেক্টার হয়, যেমন ধরেন পাওয়ার অফ অ্যাটর্নি হইতে পারে, যেমন ট্রাস্টের সম্পত্তি হইতে পারে, নাবালকের সম্পত্তি হইতে পারে, তার অভিভাবক বিক্রি করতেছে, তাহলে ধরে নেওয়া হবে যে এই চুক্তি করেছেন যিনি, তিনি এমন কোনো কাজ করেন নাই যা সম্পত্তিতে তার কোনো ভার সৃষ্টি করেছে, কোনো দায়বদ্ধতা সৃষ্টি করেছে, অথবা তিনি তা হস্তান্তর করতে বাধাগ্রস্ত হয়েছেন, এইরকম কোনো জিনিস হয় নাই, এইটা আমরা ধরে নিব, একটা জাস্ট প্রিজাম্পশন। এখন এরপরে যারা ওই চুক্তিতে যিনি ক্রেতা আছেন, ওই ক্ষেত্রে ক্রেতার জন্য বলতেছে যে এই চুক্তির সুবিধা স্থানান্তরিত স্বার্থের সাথে যুক্ত থাকবে এবং ওই ব্যক্তি সময় অনুযায়ী ওই স্বার্থের মালিক হবেন, তিনি এই চুক্তি কার্যকর করতে পারবেন পুরো বা অংশবিশেষ অনুযায়ী। মূল কথাটা হচ্ছে, যেমন চুক্তি করে যদি ক্রেতা মারা যায়, ক্রেতার উত্তরাধিকারীরা কি করতে পারবে, যাবতীয় চুক্তি মোতাবেক সকল সুবিধা সকল প্রকার অধিকার প্রয়োগ করতে পারবে, এইটা 2 নম্বর সেকশনে বলে। তাহলে ক্রেতার মালিকানা আছে, হস্তান্তরের যোগ্যতা আছে, এটা আমরা ধরে নিব। আর যদি উনি পাওয়ার অফ অ্যাটর্নি বা অন্য কোনো মাধ্যমে বিক্রি করেন, আমরা ধরে নিব যে উনি এমন কোনো কাজ করেন নাই যার কারণে তার হস্তান্তর করার ক্ষমতা বাতিল হচ্ছে, অথবা এখানে অন্য কোনো প্রকার দায় সৃষ্টি করা হচ্ছে। আর ক্রেতা যদি মারা যায়, তার উত্তরাধিকারীরা কি করতে পারবে, সেখানে অধিকারটা খাটাইতে পারবে চুক্তিতে যেটা বলা আছে। 3 নম্বরে বলতেছে, যদি পুরো মূল্য পরিশোধ করা হয়ে থাকে, যদি সম্পূর্ণ পারচেস মানি দিয়ে দেওয়া হয়, তাহলে বিক্রেতা বাউন্ড টু, বাধ্য কি, সমস্ত দলিলপত্র দিয়ে দিতে বাধ্য থাকবে, যত প্রকার দলিল আছে বাধ্য থাকবে। তবে কন্ডিশন হচ্ছে, যদি বিক্রেতা একই দলিলে কিছু সম্পত্তি রেখে দেয়, তবে সে সব দলিল রাখতে পারবে। 10 শতকের মধ্যে 5 শতক বিক্রি করছে, 5 শতক তার কাছে, তাহলে সে রাখতে পারবে। যদি সম্পত্তি একাধিক অংশে বিক্রিত হয়, তবে সর্বোচ্চ মূল্যের অংশ ক্রেতা দলিল পাবে। ধরেন যে 50 শতক সম্পত্তি ছিল, কেউ 30 শতক, কেউ 10 শতক, কেউ 5 শতক নিয়েছে, তাহলে এখানে আমরা জমি দেখব না, আমরা মূল্য দেখব। যার যিনি সম্পত্তি বেশি মূল্যের সম্পত্তি নেবেন, দলিলটা উনি পাবেন, মূল দলিলটা। আপনি চাইলে সার্টিফাইড কপি তুলতে পারেন। এই ক্ষেত্রে বিক্রেতা বা সর্বোচ্চ মূল্যের ক্রেতা অন্য ক্রেতাদের অনুরোধে খরচ বহন সাপেক্ষে দলিল দেখাতে এবং কপি দিতে বাধ্য থাকবে, এবং দলিল নিরাপদ অক্ষত রাখতে হবে অগ্নিকাণ্ড বা দুর্যোগ ব্যতীত, সেটা ভিন্ন জিনিস। এরপরে যদি আমরা দেখি যে বিক্রেতার এখন অধিকার, বিক্রেতার দায়িত্বটা তো আমরা দেখলাম। আপনি যে সম্পত্তিগুলো বিক্রি করবেন, বিক্রি করার ক্ষেত্রে আপনার কি অধিকার। মালিকানা হস্তান্তর না হওয়া পর্যন্ত সম্পত্তির ভাড়া লাভ পাওয়ার অধিকার। আপনি যতদিন পর্যন্ত চুক্তি করছেন ততদিন না, যতদিন পর্যন্ত আপনি দলিল রেজিস্ট্রেশন না করতেছেন, আইনগতভাবে ওই সম্পত্তির যত প্রকার লাভবান হবেন আপনার ওইটা। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি বিক্রি করে, যদি একজন ব্যক্তি কোনো সম্পত্তি বিক্রি করে এবং সেই সম্পত্তির মালিকানা ক্রেতার কাছে দিয়ে দেন, কিন্তু ক্রেতা পুরো টাকা না দেয়, আপনি বিক্রি করছেন এখনও সম্পূর্ণ টাকা দেয় না, কিন্তু আপনি দলিল রেজিস্ট্রেশন করে দিচ্ছেন, তাহলে ক্রেতা হিসাবে ওই সম্পত্তিতে আপনার একটা আইনি দাবি থাকবে, একটা চার্জ থাকবে, যতক্ষণ পর্যন্ত টাকাটা পরিশোধ করা না হয়। ক্রেতা যদি ওইটা পরে সম্পত্তিতে বিনামূল্যে অন্য কাউকে দেয়, হ্যাপা করে দেয়, গিফট করে দেয়, তাহলে ওই সম্পত্তির উপরও আরোপ করা থাকবে। অথবা কেউ যদি জেনে শুনে সম্পত্তি ক্রয় করে, যে উনি এখনও সম্পূর্ণ মূল্য দেন নাই, এটা জানার পরও ক্রয় করে, তার উপরও আপনার ওই যে চার্জটা সেটা থাকবে। তো এটার জন্য আপনি মোটামুটি 3 বছর পর্যন্ত সময় পান অবশিষ্ট টাকা আদায় করার জন্য। বিক্রেতা শুধু বকেয়া অর্থই নেবেন না, ওই অর্থের উপর সুদও দাবি করতে পারবেন। কেউ আপনারা 3 বছর পরে টাকা দিচ্ছে, আপনি মূল টাকা প্লাস সুদও দাবি করতে পারবেন, যেদিন থেকে ক্রেতা ভোগ দখল করেছে সেই দিন থেকে। এইটা হচ্ছে বিক্রেতার অধিকার। তাইলে আপনি যতদিন পর্যন্ত সেল ডিড করে না দিচ্ছেন, ওই সম্পত্তির যাবতীয় বেনিফিট আপনার। যদি আপনি বিক্রি করছেন, টাকা যদি না দেয়, যতদিন টাকা আপনার না পাওয়া যাচ্ছে ততদিন ওই সম্পত্তির উপর আপনার চার্জ থাকবে। সেটা সে যদি কি করে, কোনো হ্যাবা বা দান করে, তার উপরও থাকবে। অথবা বিক্রি করে কিন্তু সে জানে যে এখনও আগের মালিকের কি করা হয়নি, টাকা পরিশোধ করা হয়নি, তাহলে ওই সম্পত্তির উপরও থাকবে। আর শুধু টাকা না, আপনি সুদও পাইতে পারেন। এখন আসি আমরা, আপনি যে পারচেজার, আপনি যে ক্রয় করবেন, ক্রেতার দায়িত্বটা কি। এখন এই 1 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো তথ্য তার জানা থাকে যা বিক্রেতা জানা নাই এবং বিক্রেতা সত্যের মূল্য বাড়িয়ে দেয়, তবে তা জানাতে বাধ্য। এইটা যদি না করা হয়, তাহলে এটা প্রতারণা হবে, দলিল বাতিলও করা যাবে। যেমন ধরেন যে আমরা জানি সারা দেশে ডিসি অফিসে একটা অধিগ্রহণের সিদ্ধান্তগুলো হয়, তারাই জানে। এখন ওই ডিসি সাহেবরা কারো মাধ্যমে যদি আপনার সম্পত্তিটা ক্রয় করে নেন, নোটিশ জারি করার 5 দিন আগে, আপনি তো জানেন না, ক্রেতা জানে,
ওই ডিসি সাহেবের লোক, উনি জানেন। তো এইরকম ক্ষেত্রে আপনি চাইলে এটা বাতিল করারও মামলা দায়ের করতে পারবেন, এইটা একটা প্রতারণা হিসাবে ধরা হয়। তাহলে এই প্রথম অংশ বিক্রেতার ক্ষেত্রেও একটা ছিল, ক্রেতার ক্ষেত্রেও আছে, যে আপনি ক্রেতা হইলেও সাবধান। নির্ধারিত সময় ও স্থানে বিক্রেতাকে মূল্য পরিশোধ করতে হবে। তবে যদি দায়মুক্ত অবস্থায় বিক্রি হয় তাহলে সে দায়ের টাকা মূল টাকা থেকে কেটে রাখা যাবে, বাকি টাকা যিনি প্রাপ্য তাকে দিয়ে দিবেন। অর্থাৎ যেমন আপনি টাকা পান ওই জন্য বিক্রি করছেন, এটা মূল কথাটা হচ্ছে আপনি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে বিক্রেতাকে টাকা পরিশোধে বাধ্য থাকবেন। যদি মালিকানা হস্তান্তরিত হয়ে যায় তবে বিক্রেতার দোষ না হলে কোনো ক্ষয়ক্ষতি বা ক্ষতির দায় ক্রেতাকে বহন করতে হবে। মালিকানা হস্তান্তর হয়ে গেছে, এরপরে যদি বিক্রেতার দোষ ছাড়া ন্যাচারাল কারণে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তার দায়িত্ব আপনার। মালিকানা হস্তান্তরের পরে যাবতীয় সরকারি খরচ, ভাড়া, মূল টাকা, দায়ের সুদ আপনাকে পরিশোধ করতে হবে। যখনই একটা সেল ডিড এক্সিকিউশন হয়ে যাবে, ওই সম্পত্তির যাবতীয় লাইবিলিটি আপনার উপর চলে আসবে। এখন ক্রেতা হিসেবে আপনার অধিকারটা কি? তো মালিকানা হস্তান্তর হয়ে গেলে, যখনই আপনি মালিকানা ওনারশিপ পেয়ে গেলেন, ওই সম্পত্তির উন্নয়ন, মূল্যবৃদ্ধি, সুফল, ভাড়া লাভ করার অধিকার আপনি পাবেন। যদি আপনি একজন ক্রেতা হন, আপনি ক্রেতা, আপনি আগেই টাকা দিয়েছেন কিন্তু সম্পত্তির দখল পান না। এখানে দুইটা কন্ডিশনের কথা বলা আছে। আপনি সম্পত্তি ক্রয় করছেন, টাকা দিয়ে দিয়েছেন, আপনি এখনও দখল পান নাই। এখন এই দখল না পাওয়ার পিছনে কারণটা যদি আমরা দেখি, যে আপনি যদি ডেলিভারি গ্রহণে অনিচ্ছা প্রকাশ না করেন, মানে আপনি চাচ্ছিলেন আসুক, আপনার কাছে সে হস্তান্তরটা করে নাই, বা আপনি অন্যায়ভাবে সেটা করেন নাই, ন্যায্যভাবে আপনি যদি অগ্রাহ্য করেন, তাহলে ওই সম্পত্তির উপর দাবি রাখতে পারে, আপনি ওই সম্পত্তির উপর দাবি রাখতে পারবেন যতটুকু বিক্রেতার মালিকানায় আছে, আপনার আগাম টাকার জন্য এবং তার সুদের জন্য। মূল কথাটা হচ্ছে সেল ডিড হয়ে গেছে, আপনি টাকা পয়সা দিয়েছেন, সম্পত্তির দখল আপনি পান নাই। এখন না পাওয়ার পিছনে যদি ন্যায্য কারণ থাকে, আপনার উপযুক্ত কারণ, অথবা আপনি অনীহা প্রকাশ করেন নাই কিন্তু উনি আপনাকে দখলটা দেন নাই, তাহলে যতটুকু সম্পত্তির উনি মালিক তার উপর আপনার অধিকার তো থাকবে। পাশাপাশি আপনি যদি ওই সম্পত্তিটা না আসে, তাইলে আপনার আগাম দেওয়া টাকার জন্য এবং তার সুদ উভয়টা আপনি পাবেন। পরিস্থিতি 2, যে আপনি ন্যায্য কারণে সম্পত্তি নিতে অস্বীকার করেছেন। একটা ন্যায্য কারণে আপনি সম্পত্তি নিতে অস্বীকার করেছেন, তো তাহলে আপনি চাইতে পারেন আগের দেওয়া টাকা আপনি ফেরত পাবেন। এবং যদি আপনি আদালতে মামলা করে জিতেন, আদালতে যদি আপনি মামলা করে জিতেন, যেমন আমরা কি করি, সুনির্দিষ্ট প্রতিকার আইনে মামলা দায়ের করি, চুক্তি বাতিলের মামলা দায়ের করি, তাহলে তার সাথে মামলার খরচ ও ক্ষতিপূরণও আপনি পেতে পারেন। তাহলে এখানে আমাদের দুইটা কন্ডিশন, টাকা দিয়ে দিচ্ছেন, জমি আপনার দখলে আসে নাই। তো এইরকম ক্ষেত্রে যদি ডেলিভারি গ্রহণে অনিচ্ছা প্রকাশ আপনি না করেন, মানে আপনার কোনো অজুহাত ছিল না যে উনি ডেলিভারি দিলে আপনি গ্রহণ করবেন, অথবা আপনি তা করেছেন কিভাবে, অন্যায়ভাবে করেন নাই, আপনি ন্যায্যভাবে কোনো কারণ ছিল, অন্যায়ভাবে না করে থাকেন, তাহলে টাকাও পাবেন, সাথে সুদও পাবেন। আর যদি ন্যায্য কারণে সম্পত্তি নিতে অস্বীকার করেছেন, যদি প্রকার একটা কি আছে, ন্যায্য উপযুক্ত কারণ থাকে যার কারণে আপনি তাহলে ওই টাকাটা ফেরত পাবেন। আর যদি আদালতে যদি আপনি কি করেন, মামলা দায়ের করেন, তাহলে সেক্ষেত্রে ওই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অধীনে চুক্তি প্রবল অথবা চুক্তি বাতিলের ক্ষেত্রে আপনি সেখানে মামলার খরচ ও ক্ষতিপূরণও পেতে পারেন, জাস্ট অধিকারগুলো দিয়ে রাখলো। আর আমরা যেটা প্রথমেই বলে দিলাম, ওই যে বিক্রেতা যদি ত্রুটি থাকে সেটা যদি প্রকাশ না করে, ক্রেতা যদি জানে মূল্য বৃদ্ধি হবে সেটা যদি প্রকাশ না করে, তাহলে এগুলাকে একটা ফ্রডুলেন্ট হিসাবে বিবেচিত হবে, প্রতারণা হিসাবে বিবেচিত হবে। এই প্রতারণার কারণে দলিলও কিন্তু বাতিল হইতে পারে। তাহলে বন্ধুরা, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখলাম, এই আমাদের সম্পত্তি হস্তান্তর আইন এর সেকশন 55 খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট আরেকবার সামারি করে দিই, যিনি বিক্রেতা ওনার যেমন দায়িত্ব আছে ওনার তেমন অধিকার আছে, যিনি ক্রেতা ওনার যেমন দায়িত্ব আছে ওনারও অধিকার আছে, এই চারটা জিনিস। এখন বিক্রেতা হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সম্পত্তি যত প্রকার ত্রুটি আছে, যত দলিলপত্র আছে, যত প্রকার প্রশ্ন ক্রেতা করে আপনি সেগুলোর উত্তর তাকে দিবেন, দলিলপত্র তাকে দিবেন, এবং মালিকানা হস্তান্তর না হওয়া পর্যন্ত দলিলপত্রকে আপনি ভালো করে সযত্নে রাখবেন। যখন উনি আপনাকে টাকা পয়সা পরিশোধ করে অথবা পরিশোধের প্রস্তাব করে, নির্ধারিত গিয়ে আপনি দলিল সম্পাদন করে দিবেন। এটা হচ্ছে একজন বিক্রেতা হিসাবে আপনার দায়িত্ব। আর যখন আপনি কারোর সাথে কোনো চুক্তি করতেছেন, আইনের প্রিজাম্পশন হচ্ছে যে আপনার অধিকার আছে, আপনি এটা কি করতে পারবেন, আপনি সম্পত্তির মালিক, আপনি হস্তান্তর করতে পারবেন এই মর্মে।
এবং যদি দেখা যায় যে আপনি ফিডুশিয়ারি ক্যারেক্টার মানে পাওয়ার অফ অ্যাটর্নি কোনো প্রকার অন্যজনের ব্যক্তির নাবালকের সম্পত্তি বিক্রি করতেছেন, এইটার ক্ষেত্রে আমরা ধরে নিব যে আপনি এমন কোনো কাজ করেন নাই যার কারণে ওই সম্পত্তির উপর কোনো প্রকার ভার আরোপ হয়েছে অথবা হস্তান্তরে বাধা সৃষ্টি হয়েছে, এমন কোনো কাজ করেন না, এটা আমরা ধরে নিব। আর যিনি আপনার সাথে চুক্তি করেছেন উনি এই চুক্তি উনি সুবিধাটা পাবেন যদি উনি না থাকেন, মারা যান, তাইলে ওনার মাধ্যমে যারা আসবে তারা ওই চুক্তির যাবতীয় সুবিধাগুলো পাবে। আর যদি বিক্রেতা আপনাকে পুরো টাকা দিয়ে দেয়, আপনি কি করবেন, তাকে সমস্ত দলিলপত্র দিয়ে দিবেন। তবে দলিলে যদি আরও প্রকার আপনার সম্পত্তি থাকে তাইলে আপনি রাখতে পারেন। আর যদি একাধিক বিক্রির কাছে বিক্রি হয় তাহলে যার কাছে বেশি টাকার সম্পত্তি বিক্রি হবে সে দলিলটা পাবে, বাকিদেরকে সে ফটোকপি দিতে বাধ্য থাকবে। আর বিক্রেতা হিসাবে আপনার যে অধিকার সেটা হচ্ছে যতদিন সেল ডিড না হচ্ছে ততদিন আপনি যাবতীয় সুবিধা সেখান থেকে পাবেন, এখানে আপনার কোনো সমস্যা নাই। যদি একজন ব্যক্তি কোনো সম্পত্তি বিক্রি করে এবং সম্পত্তির মালিকানা ক্রেতার কাছে দিয়ে দেন কিন্তু ক্রেতা পুরো টাকা না দেয়, যদি আপনি মালিকানা হস্তান্তর করছেন টাকা দেয় নাই, তাহলে ওই সম্পত্তির উপর আপনার একটা চার্জ সর্বাবস্থায় থাকবে। এখন ক্রেতার দায়িত্ব কি, যদি মূল্য বাড়ে এরকম গোপন তথ্য জানা থাকলে বিক্রেতাকে জানিয়ে দেওয়া, এটা না জানাইলে এটা প্রতারণা হিসাবে গণ্য হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় টাকা পয়সা পরিশোধ করে দেওয়া। যদি মালিকানা হস্তান্তর হয়ে যায় এবং বিক্রেতার যদি কোনো দোষ না থাকে, কোনো ক্ষয়ক্ষতি হইলে এটা ক্রেতাকেই গ্রহণ করতে হবে। আর মালিকানা হস্তান্তরের পরে যত প্রকার যে সরকারি খরচ, ভাড়া, মূল্য, সুদ এগুলো ক্রেতাকে পরিশোধ করতে হবে। ক্রেতার অধিকার হইল কি, যে মালিকানা পাওয়ার পরে যত প্রকার লাভ, সম্পত্তির দাম বৃদ্ধি পেলে সেগুলো উনি পাবেন। আর যদি আপনি কি করেন, টাকা দিয়ে দিচ্ছেন আপনি সম্পত্তি পান নাই, এরকম ক্ষেত্রে তখন দুইটা কন্ডিশন হয়, যে আমরা দেখব যে আপনি কি ডেলিভারি গ্রহণে অনিচ্ছা প্রকাশ না করেন, আপনি নিতে চাইছেন, অথবা অন্যায়ভাবে না করেন, আপনি অন্যায় কিছু করেন নাই কিন্তু উনি আপনারে দেয় নাই। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যদি কোনো প্রকার সমস্যা হয় যতটুকু সম্পত্তি সে 100% মালিক ততটুকুর উপর অধিকার থাকবে। আর যদি মালিকানা কোনো কারণে না থাকে তাহলে আপনি সম্পূর্ণ টাকা এবং তার উপর সুদও পেতে পারেন। আর যদি সেখানে ন্যায্য কারণে অস্বীকার করে, নানা প্রকার সমস্যা থাকে, তখন মূল টাকাটা আর আদালতের মাধ্যমে যদি মামলার খরচ এবং অন্য কিছু ক্ষতিপূরণ পান সেটা আপনি পেতে পারবেন। তো এটাই ছিল আমাদের সম্পত্তি হস্তান্তর আইনের 55 নাম্বার সেকশন, যেটা আমরা প্রচলিতভাবে অনেক কিছুই জানি যে দলিলটা কে পাবে না পাবে এরকম জিনিসগুলো। তো সম্পত্তি হস্তান্তর আইনে আমাদের যে 54-এ বিক্রয় কাকে বলে এর বিস্তারিত বিবরণ দেওয়া আছে, বায়নামা কাকে বলে এর বিবরণ দেওয়া আছে। এই 54-এর পরে যুক্ত করে বায়নামা দলিল রিলেটেড কন্ডিশন দেওয়া আছে। 55-এ আমরা এগুলো দেখলাম। এরপরে আমাদের 56 আছে, 57 আছে এবং 58 আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা ধারাবাহিকভাবে ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।